আজকে শুরু করছি তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রথম ক্লাস। প্রথম 2-3টে ক্লাস তোমাদের খুব বোরিং লাগবে, কারণ এখানে বোঝার মতো সেরকম কিছু নেই খুব একটা। বেশিরভাগটাই মুখস্থ করার জিনিস। তো প্রথম যে চ্যাপ্টার আমরা আলোচনা করব যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের যে সংবিধান তার ঐতিহাসিক প্রেক্ষাপট, অর্থাৎ কী সিচুয়েশন ছিল আমাদের ভারতবর্ষে, বা কবে থেকে এই যে কনস্টিটিউশন তৈরি করার একটা ব্যাপার সেটা শুরু হয়, মানে এর জার্নিটা কবে থেকে শুরু হয়। কনস্টিটিউশন তৈরি করার যে জার্নি, অ্যাকচুয়ালি তো সিদ্ধান্ত অনেক পরে নেওয়া হয়েছে, বাট এর জার্নিটা কোথা থেকে শুরু হলো, কি অবস্থায় ছিল, কি এর ইতিহাস ছিল, আমাদের ভারতবর্ষতে কেমন পলিটিক্যাল স্ট্রাকচার ছিল, সেইগুলো এখানে আমরা জানবো। তো এই পার্টটা তোমরা মডার্ন হিস্ট্রিতে খুব ভালো করে ডেপথে দেখতে পাবে। আমি পড়িয়ে রাখবো আরও, মানে পড়িয়ে দেবো তোমাদেরকে। সুতরাং এখন যদি ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে এটাকে খুব ডেপথে পড়তে যাই, তোমাদের মাথার মধ্যে এমনি প্রেশার পড়বে। তবুও আমি এই ক্লাসটা টোটালটাই কমপ্লিট করাচ্ছি এম লক্ষ্মীকান্ত স্যারের যে বই আছে তার উপর ডিপেন্ড করে তোমাদের ক্লাসটা আমি করাচ্ছি। তবে আমি যে এক্সট্রিম ডিপে যাব না, আমি কিছুটা জিনিস বাদ দিয়ে করাচ্ছি, কারণ তোমাদের ইম্পর্টেন্ট নয় সেগুলো করার এখনটা, কারণ তোমাদের মাথায় অত্যাধিক লোড পড়বে এগুলো করলে। তাই আমি চেষ্টা করছি তোমাদের এটাকে স্কিপ করে যাওয়ার কিছুটা, যতটা সম্ভব যেটা ইম্পর্টেন্ট জিনিসগুলোকে নিয়ে আসার। কারণ আমি এটাকে পুরোপুরি বাদও দিতে পারি না, কারণ এটা তোমাদের জানাটা খুব জরুরি। আর এখান থেকে তোমাদের প্রশ্ন আসে, কিছু ফ্যাকচুয়াল বেস ডাটা থেকে তোমাদের প্রশ্ন আছে, পরীক্ষাতে এসে থাকে। সুতরাং তোমাদেরকে এই চ্যাপ্টারটা করাতে হবে। তো আমি শুরু করি। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তোমরা সকলেই জানো যে এই 1600 খ্রিস্টাব্দে যে ইউরোপীয় কোম্পানিরা ভারতে আসে, এদের একটা গ্রুপ ছিল, যে গ্রুপটার নাম হচ্ছে মার্চেন্টস অ্যাডভেঞ্চার। এই গ্রুপের একজন নাবিক বা একজন বিজনেসম্যান বলতে পারো, তিনি হচ্ছেন জন মিল্ডেনহা। ইনি দেখেন যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বিজনেস করা যেতে পারে। কিসের বিজনেস? মশলার বিজনেস, অন্যান্য বিজনেস, বিভিন্ন জিনিসপত্রের বিজনেস। তোমরা সবাই জানো যে কেরালা খুব রিচ, হ্যাঁ, স্পাইসেসের জন্য, মশলার জন্য। এই জন মিল্ডেনহা কি করলো, যে তৎকালীন যে কুইন এলিজাবেথ এর কাছ থেকে 15 ইয়ার্সের চার্টার গ্রান্ট করলো। চার্টার কি? একটা পারমিশন, একটা ট্রেড লাইসেন্স, একটা মনোপলি গ্রান্ট করলো, যেখান থেকে কি তারা কি করবে না, ভারতবর্ষে গিয়ে তারা বিজনেস করতে পারবে। কি করতে পারবে? বিজনেস করতে পারবে। তো এই বিজনেস করার ধান্দাতে তারা এলো, এসে দেখছে ভারতবর্ষ তো প্রচুর রিচ, ভারতবর্ষকে সোনার পাখি বলা হয়, সোনার চিড়িয়া, হ্যাঁ, গোল্ডেন স্প্যারো মুঘল সাম্রাজ্যের সময় বলেছিল তখন। যাই হোক, মানে আমাদের যে সুলতানি বংশ, মুঘল যুগ ছিল, যে মেডেভাল হিস্ট্রিতে, তখন যে পার্সিয়ানরা ছিল তারা এসে কিন্তু, বা যা তুর্কিসরা ছিল তারা কিন্তু কি বলতো, গোল্ডেন স্প্যারো। তো এই গোল্ডেন স্প্যারোর দিকে বা এই সোনার চিড়িয়ার দিকে নজর পড়লো কাদের? ইউরোপীয় কোম্পানিদের। তারা দেখলো ভারতবর্ষতে প্রচুর টাকা পয়সা, প্রচুর ধনসম্পত্তি। তখন তারা কি করলো, বিজনেস করার নাম করে তারা কি করলো, এখানকার যে পলিটিক্যাল অ্যাফেয়ার্স সেখানে তারা জড়িয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ, বিভিন্ন পলিটিক্যাল অ্যাফেয়ার্সে তারা জড়িয়ে গেল এবং বিভিন্নভাবে মানুষের উপর শোষণ চালাতে থাকলো, অত্যাচার চালাতে থাকলো, লুটপাট শুরু করলো। তো তোমরা দেখতে পাচ্ছ 1600 সালে ব্রিটিশ কোম্পানি, মানে ব্রিটিশ যে ট্রেডার্স অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ভারতবর্ষে আসে, এবং তারপর তোমরা দেখতে পাচ্ছ যে এইরকম করতে 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 তারা বিভিন্ন অত্যাচার শুরু করে ব্যবসার নাম করে। এখানে পলিটিক্যাল পাওয়ার তারা এস্টাবলিশ করে, হ্যাঁ, বিভিন্ন রাজাদের সাথে হারিয়ে দিয়ে। তোমরা শুনেছো ডক্ট্রিন ল্যাপস ফ্যাপস পড়েছো, সত্তা বিলোপ নীতি, অর্থাৎ যে রাজা বা ডাইরেক্ট কোনো নিজস্ব সন্তান থাকবে না, সেই রাজাদেরকে কী করবে, তারা নিজেদের ইয়েতে নিয়ে নেবে, হ্যাঁ, নিজেরা দখল করে নেবে, এরকম বিভিন্ন নিয়ম নিয়ে এসেছিল। তো এই করতে করতে মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে যায়, যে শুরু হয় কি, সিপাহী বিদ্রোহ। কত সালে? 1857 সালে। এই সময়টুকু ছিল কোম্পানির ডাইরেক্ট রুল। কোম্পানি আমাদের ভারতবর্ষে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদেরকে ডাইরেক্ট শাসন করেছিল। এই 1857 সালের যে বিদ্রোহ, এই সিপাহী বিদ্রোহটা পরিণত হয় মহাবিদ্রোহে। তখন দেখছে এই বিদ্রোহকে তো দমন করাটা খুব চাপের। তখন ব্রিটিশ ক্রাউন দেখছে যে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির এরকম কিছু ইয়ের জন্য, কিছু
ভুলভাল পদক্ষেপের জন্য আমাদের গোটা ভারতবর্ষ বা এত বড় রেভিনিউর যে সোর্স সেটা কিন্তু আমাদের হাতছাড়া হয়ে যাবে। তখন তারা কি করলো, ভালো মানসিকতা সাজলো, ভালো মানুষ সেজে কি বললো, দেখো কোম্পানি তোমাদের প্রত্যাচার চালিয়েছে আমরা বুঝতে পারছি, আমরা এবার ডাইরেক্ট তোমাদের সাথে থাকবো, তোমাদের পাশে থাকবো। এবং কি করলো, 1858 সাল থেকে তখন ক্রাউন, দ্য ব্রিটিশ ক্রাউন ডাইরেক্ট শাসন শুরু করলো ভারতের উপর। কি করলো, যে তারা বললো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ জিওআই অ্যাক্ট, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, অর্থাৎ ভারত সরকার আইন নিয়ে এলো। এভাবে বিভিন্ন অ্যাক্ট নিয়ে এসে আবার তারা কী করলো, তারা এবার শাসন চালালো। দেখছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু যে ভুলভাল পদক্ষেপের জন্য ভারত তো হাতছাড়া হয়ে যাচ্ছে, তখন ভালো মানসিকতা ছেড়ে তারা আবার ওই বিদ্রোহটাকে কোনো রকম দমন করিয়ে বিভিন্নভাবে কায়দা কৌশলে হ্যান ত্যান করে আবার তারা ডাইরেক্টলি শাসন চালালো ভারতবর্ষের উপর। এইভাবে ভারতবর্ষ ব্রিটিশ কবলে ছিল। তো প্রথমে আমরা দেখবো যে কোম্পানি রুলে কী কী অ্যাক্ট ছিল, কী কী নিয়ম শৃঙ্খলা এসেছিল, কী বৃত্তান্ত। তারপর দেখবো দ্য ক্রাউন রুলে কী বৃত্তান্ত। আমরা আজকে আলোচনা করবো দ্য কোম্পানি রুল নিয়ে, এবং পরের দিন আমরা আলোচনা করব মহাবিদ্রোহ এবং দ্য ক্রাউন রুলের উপর। ঠিক আছে, অর্থাৎ আজকে আমরা তো শুরু করছি। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্রেড করতে আসে এবং তারপরে তারা এই রাজাদের সাথে বিভিন্ন যুদ্ধ হ্যান ত্যান এসে জড়িয়ে পড়ে। সেরকম একটা খুব ফেমাস যুদ্ধ তোমরা নাম শুনেছো, এই ব্যাটল অফ বক্সার 1764 সালে হয়েছিল মোগল কিং শাহ আলমের সাথে, শাহ আলম সেকেন্ডের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এখানে শাহ আলম হেরে যান এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতে যায়। আমরা এটা অত ডেপথে আলোচনা এই কারণে করছি না, কারণ আমরা মডার্ন হিস্ট্রিতে অলরেডি এগুলো পড়বো খুব ডেপথে, সুতরাং এখন আমরা এগুলোতে বেকার সময় নষ্ট করে লাভ নেই। তারপরে এই হেরে যাওয়ার পর তারা কি সাইন করে, ট্রিটি অফ এলাহাবাদ 1765 সালে। এই ট্রিটি অফ এলাহাবাদের পর থেকেই আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের জার্নি শুরু হয়। ঠিক আছে, এখানে কি হলো ট্রিটি অফ এলাহাবাদে, মুঘল কিং শাহ আলমের কাছ থেকে তারা দেওয়ানি রাইটস নিল। কোথাকার, বেঙ্গল, বিহার, ওড়িশার। তারা কি করলো, দেওয়ানি রাইটস নিল। দেওয়ানি মানে কি, দেওয়ান মানে হচ্ছে কর, অর্থাৎ কর আদায়ের ক্ষমতা তারা দখল করলো। কোথা থেকে, বাংলা, বিহার আর উড়িষ্যা থেকে। শুধু কর আদায় তা না, তারা সিভিল জাস্টিসেরও ক্ষমতা নিল, অর্থাৎ যদি কেউ কর না দেয় তাকে শাস্তি দেওয়ার মতো ক্ষমতা। তাহলে কি হলো, একদিকে তো ওখানকার যে নবাব, বেঙ্গল, বিহার, উড়িষ্যার নবাব, তার কাছেও কিছু ক্ষমতা থাকলো, আবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছেও ক্ষমতা থাকলো। অর্থাৎ যে কর আদায় এবং শাস্তি দেওয়ার ব্যাপারটা কে কারা করবে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অন্যান্য জিনিসপত্র কে দেখবে, সেখানকার নবাবরা। এই যে ঘটনা শুরু হলো এখানে না, তো শুরু হলো বাংলা, বিহার, উড়িষ্যায় বা বেঙ্গলে এইদিকে শুরু হলো দ্বৈত শাসন, অর্থাৎ ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন, মানে দুজনের অ্যাডমিনিস্ট্রেশন। একটা নবাবের অ্যাডমিনিস্ট্রেশন চলছে প্লাস আবার ব্রিটিশের অ্যাডমিনিস্ট্রেশন। ব্রিটিশ কী করলো, সিভিল জাস্টিস আর দেওয়ানি রাইটস পেলো, আর নবাব বাকিগুলো দেখাশোনা করলো। শুরু হলো ভারতবর্ষের এই বাংলা, বিহার, উড়িষ্যায় নেপোটিজম। কি শুরু হলো, নেপোটিজম। এখান থেকে শুরু হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একবারে কি বলবো, আক্রোশ, আধিপত্য এখান থেকেই শুরু হয়। এবং এখান থেকেই শুরু হয় আমাদের ভারতের যে সংবিধান তৈরির যাত্রা। তো আমরা আজকে আলোচনা করব দ্য কোম্পানি রুল নিয়ে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ডাইরেক্ট রুল ছিল আমাদের ভারতবর্ষে, সেখান থেকে যে 1857 সালে মহাবিদ্রোহ পর্যন্ত, তার আগে পর্যন্ত আজকে আমরা আলোচনা করব। প্রথমে দেখা গেল ব্রিটিশরা এই যে দেওয়ানি রাইটস নিল, এত কর ফর তুলছে বাংলা থেকে, বিহার থেকে, উড়িষ্যা থেকে, এত টাকা পয়সা করছে, তারপরেও ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে, ক্রাউনের কাছে গিয়ে তারা বলছে, দেখুন আমাদের তো লসে চলছি, আমাদের কিছু টাকা পয়সা ধার দিন। তখন ব্রিটিশ ক্রাউন দেখছে এরা বাংলায় ব্যবসা করার নাম করে গেল, গিয়ে সেখানে যাতা শুরু করলো, দিয়ে বলছে সেখানে তুমি পলিটিক্যাল অ্যাফেয়ার্সে জড়িয়ে গেলে, সেখান থেকে যাতা করে লুট করছো, কর নিচ্ছ এত কিছু, তারপর তোমাদের টাকা পয়সা কম। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই যে এরকম যে তাদের যে ব্যবহার, সেটা খুব সন্দেহজনক ছিল। তখন ব্রিটিশ ক্রাউন কি দেখলো, যে না, তার মানে এদের মধ্যে কাটমানি খাচ্ছে কেউ, এদের অফিসার্সরা কাটমানি খাচ্ছে, এরা কারাপ্টেড, এদেরকে রেগুলেট করতে হবে। অর্থাৎ কি করতে হবে, কন্ট্রোল করতে হবে। এদেরকে কি করতে হবে, রেগুলেট করতে হবে, অর্থাৎ কন্ট্রোল করতে হবে। তারা এক হাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পাওয়ার দিল, আবার এক হাতে পাওয়ারটাকে কেড়েও নিল। কিভাবে, তারা টাকাটা দিল,
যে যাও, কিন্তু তারপরে তার সাথে কি করলো, তারা রেগুলেট করা শুরু করলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিভিন্নভাবে। তারা কি করছে না করছে সেগুলো দেখা শুরু করলো। এই রেগুলেট করার জন্য তারা কি করলো, তারা নিয়ে এলো রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। এই 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট নিয়ে, অর্থাৎ নিয়ন্ত্রণকারী আইন। কাদেরকে নিয়ন্ত্রণকারী আইন? কারা নিয়ন্ত্রণ করবে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করবে। কারা করবে? ব্রিটিশ ক্রাউন বা ব্রিটিশ পার্লামেন্ট। তারা কি করলো, যে এই রুলটা নিয়েছে তারা ফার্স্ট স্টেপ অফ ব্রিটিশ পার্লামেন্ট টু কন্ট্রোল অ্যান্ড রেগুলেট দ্য অ্যাফেয়ার্স অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এরা কী করলো, যে তাদের যে বিভিন্ন অ্যাফেয়ার্স ছিল তাদেরকে কি তারা কন্ট্রোল করতে এবং রেগুলেট করতে শুরু করলো। এবং তারা যেটা করলো, সেই সময় না বিভিন্ন জায়গায় গভর্নর ছিল, বিশেষ করে বাংলা, বিহার, উড়িষ্যা, বোম্বে, এখানে বেঙ্গলের গভর্নর ছিল, তারপরে বম্বে, মাদ্রাজে একটা করে গভর্নর ছিল। তো এইখানে যে বিভিন্ন গভর্নর ছিল, বাকি গভর্নরগুলো ক্ষমতা কমিয়ে দিল এই অ্যাক্টে। কী করলো, যে মাদ্রাজ, বম্বে এদের গভর্নরের মানে ক্ষমতাকে কমিয়ে দিল, এবং বেঙ্গলের যে গভর্নর তার ক্ষমতা বাড়িয়ে দিল, এবং বেঙ্গলের গভর্নরকে প্রমোট করে দিল কি, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। কি হলো, এই যে ডেজিগনেট দ্য গভর্নর অফ বেঙ্গল অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এবং এই গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে ভালো মতো কাজ করার জন্য একে 4টে একটা মেম্বারের একটা টিম দেওয়া হলো। কি দেওয়া হলো? 4 মেম্বার অফ এক্সিকিউটিভ কাউন্সিল দেওয়া হলো। একটা এক্সিকিউটিভ কাউন্সিল দেওয়া হলো, যেখানে 4টে সদস্য ছিল এই গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে সাহায্য করার জন্য দেওয়া হলো। এই প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল হচ্ছেন ওয়ারেন হেস্টিংস। ভালো করে শুনে রাখবে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এরপর আমরা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া দেখবো, দুটো কিন্তু আলাদা। গভর্নর জেনারেল আলাদা টাইটেল, গভর্নর জেনারেল, জেনারেল আলাদা টাইটেল, গভর্নর আলাদা টাইটেল, আবার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আলাদা টাইটেল। আমরা শুনবো কি, গভর্নর অফ বেঙ্গল, তারপর শুনবো গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তারপর আমরা শুনবো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তো কিন্তু ঘুরলে চলবে না। তাহলে প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছেন ওয়ারেন হেস্টিংস। এই তোমার ছবি দেখতে পাচ্ছ, স্যার ওয়ারেন হেস্টিংস। তোমরা এই মডার্ন হিস্ট্রিতে পড়েছো, যিনি রিং ফেন্স পলিসি নিয়ে এসেছিল, ঠিক আছে? তোমরা সবাই জানো, এগুলো আমরা পরে আলোচনা করবো মডার্ন হিস্ট্রিতে, এখন আমরা আসছি না। এবং কি করলো, তার পরের বছরই মানে এই অ্যাক্ট নিয়ে, সেই অ্যাক্টের মাধ্যমে কি করলো, সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করলো 1774। কোথায়? ক্যালকাটাতে। ক্যালকাটা সুপ্রিম কোর্ট এস্টাবলিশ হলো, এবং সেখানে কি হলো, একজন চিফ জাস্টিসকে রাখা হলো এবং 3টে আদার জাজেসকে রাখা হলো। একজন চিফ জাস্টিস এবং 3টে আদার জাজেসকে রাখা হলো। এই প্রথম চিফ জাস্টিস হচ্ছেন স্যার এলিজা ইম্পে। সুপ্রিম কোর্টের মানে কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম আমাদের সুপ্রিম কোর্টই তো কলকাতাতে এস্টাবলিশ হয়েছিল, এবং প্রথম সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হচ্ছেন স্যার এলিজা ইম্পে। স্যার এলিজা ইম্পে, মনে থাকবে। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের ডাইরেক্ট আসে, সেটা হচ্ছে এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে প্রথম রেগুলেট করা শুরু করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। গভর্নর জেনারেল অফ বেঙ্গল ক্রিয়েট করা হয়, গভর্নর বেঙ্গলকে কী করা হয়, প্রমোট করা হয় গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? আরেকটা কি ইম্পর্টেন্ট অফ টপিক, ক্যালকাটা সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা 1774 এটাকে এস্টাবলিশ করা হয়। এই 3টে পয়েন্ট তোমরা এখানে লিখে কিন্তু মার্ক করতে পারো। বাকি কিছু যদি নাও পড়তে পারো, তোমাদের মনে হয় যে খুব চাপ হচ্ছে, এই 3টে পয়েন্ট তোমাদেরকে লিখে পড়তেই হবে এখানে, ঠিক আছে? আর কি করলো, আর করেছিল হচ্ছে কোর্ট অফ ডাইরেক্টরস তৈরি করেছিল এর সাথে। কোর্ট অফ ডাইরেক্টরস, এটা একটা কোর্ট অফ ডাইরেক্টরসটা কি, এটা একটা গভর্নর বডি, হ্যাঁ। এখানে 24টার মতো মেম্বার ছিল। তো এরা কি করতো, কি করতো, যে বিভিন্ন রিপোর্ট তৈরি করতো, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী করছে না করছে, কত তারা আর্ন করছে না করছে, সেটাকে তার মিলিটারি অ্যাফেয়ার্স সব দেখে কি করতো, ব্রিটিশ পার্লামেন্টকে পাঠাতো। আগেই বলেছি তারা কি করতো, কারাপ্টেড ছিল, তারা হচ্ছে কাটমানি খাচ্ছিল বর্তমান নেতাদের মতো, ঠিক আছে? তোমরা সবাই জানো তোলামূলের কিছু নেতা ছিল যারা কাটমানি খাচ্ছিল, কীভাবে যে নেতা মন্ত্রী খায়, ঠিক আছে? সেরকমই এরা কি করতো, যে কাটমানি খেত। তো সেটাকে দেখার জন্য এই কোর্ট অফ ডাইরেক্টরস তৈরি করেছিল। আর একটা রেগুলেন্স করেছিল, এখানে যে কোম্পানির যে চাকররা ছিল, সার্ভেলেন্স, অর্থাৎ যে কোম্পানির যে অফিসাররা ছিল, তারা কি করতো, তাদেরকে রেগুলেশন করলো। কীভাবে? যে তারা আগে কি করতো, বিভিন্ন যে জায়গা থেকে তারা কি করতো, ঘুষ নিত, ব্রাইবস, ঘুষ নিত। কোথায়? এই ইন্ডিয়ান নেটিভসদের কাছ থেকে। এই নেটিভস মানে কি, স্বদেশি যে লোকজন ছিল তাদের কাছ থেকে কি ঘুষ নিত, রাজা জমিদার থেকে। এটাকে তারা রেগুলেট করলো, কন্ট্রোল করলো, না নিতে পারবে না। আরটা কি করলো, তারা অন্য কোনো প্রাইভেট ট্রেড করতে পারবে না, কোম্পানির কাজ ছাড়া অন্য কোনো তারা প্রাইভেট ট্রেড করতে পারবে না। কারা? এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসাররা এবং কর্মীরা,
বোঝাতে পারলাম? এইভাবে তাদেরকে রেগুলেট করলো কারা? ব্রিটিশ পার্লামেন্ট রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। সেই টাকাটা তো তাদেরকে দিল, ও 1,00,000 পাউন্ড মতো টাকা দিয়েছিল তাদেরকে, ঠিক আছে, ব্রিটিশ পাউন্ডের। কিন্তু তারপরে কন্ট্রোল করাও শুরু করলো, কারণ কেন ব্রিটিশ অফিসাররা কারাপ্টেড হয়ে গেছিলো তারা, ঠিক আছে। তখন দেখছে ব্রিটিশদেরকে বলছে, ব্রিটিশ এবার কোম্পানিদেরকে সুপ্রিম কোর্টে একবার দাখিলা দিতে হচ্ছে, হ্যাঁ, গভর্নর জেনারেলকে দাখিলা দিতে হচ্ছে, কোর্ট অফ ডাইরেক্টরকে দিতে হচ্ছে। তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলছে, আমরা এত কিছু পারবো না, আপনারা তো দেখি যাতা শুরু করেছেন, হ্যাঁ, সব জায়গাতে অত দাখিলা দিতে পারবো না, আপনারা একটা কিছু ব্যবস্থা করুন, এইভাবে ব্যবসা করা যায় না, এইভাবে বাণিজ্য করা যায় না। তখন একটু নরম হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন নিয়ে এলো অ্যামেন্ডিং অ্যাক্ট বা সেটেলমেন্ট অ্যাক্ট, ব্রিটিশের সাথে সেটেলমেন্ট করলো। কীরকম সেটেলমেন্ট করলো? বিভিন্ন প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমগুলোকে সেটেলমেন্ট করলো। তখন এই যে সুপ্রিম কোর্ট কী হচ্ছে, সুপ্রিম ছিল, সব জায়গাতে সে কী করতো, সব জায়গাতে সে মানে দেখাশোনা করতো না। সুপ্রিম কোর্টের কিছু ক্ষমতাকে সীমিত করে দেওয়া হলো। সুপ্রিম কোর্টকে বলা হলো যে তুমি এক্সক্লুডেড থাকবে, মানে বাতিল থাকবে। কোথা থেকে? গভর্নর জেনারেল এবং তার 4 যে মেম্বার ছিল, 4 মেম্বার ছিল, তাদের যে ব্যাপার স্যাপার সেখানে তুমি দাখিল করতে পারবে না, তারা যা ইচ্ছা করতে পারে, তুমি এখানে কিছু করতে পারবে না, কিছু বলতে পারবে না। আরটা কি, রেভিনিউ ম্যাটার্সে তুমি হস্তক্ষেপ করতে পারো, যা ইচ্ছা ট্যাক্স তুলবে, যা ইচ্ছা করবে, তুমি ওখানে যাতায়াত করতে পারো না। কী হতো ব্যাপারটা? কিছু লোক আসতো দিয়ে বলতো, দেখুন আমাদের তো দেখুন স্যার, আমাদের তো এরকম খুব বাজে অবস্থা, আমরা তো এবার তো চাষের জমিতে সেরকম কিছু কর দিতে পারবো না। তখন সেখানে কি সুপ্রিম কোর্ট গিয়ে হস্তক্ষেপ করতো, জাস্টিস দিত। সেখানে কি হতো, কোম্পানির প্রবলেম হচ্ছিল, তখন এত কিছু ওরা করতে পারবো না, এত জায়গায় আমরা দাখিলে দিতে পারবো না। তখন তাদের সাথে একটা সেটেলমেন্ট করলো ব্রিটিশ পার্লামেন্ট, কার সাথে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। সুপ্রিম কোর্টের কিছু পাওয়ার কমিয়ে দিল, আবার গভর্নর জেনারেলের পাওয়ার আরও বাড়িয়ে দিল। কেন? গভর্নর জেনারেলকে আর কেউ কন্ট্রোল করতে পারবে না। গভর্নর জেনারেল তার যে 4 কাউন্সিল মেম্বার, তার যে এক্সিকিউটিভ কাউন্সিলের যে 4টে সদস্য, তাদেরকে কেউ কিছু বলতে পারবে না, তারা হচ্ছে সুপ্রিম এখন। এবং সুপ্রিম কোর্টকে আরও একটা কাজ থেকে বাদ দেওয়া হলো, রেভিনিউ ম্যাটার্সে সে দেখতে হবে না, যত ইচ্ছা ট্যাক্স কালেক্ট করুক, যা ইচ্ছা করুক। আর একটা কী নিয়ে আসা হলো, এরা খুব ভালো মতো জানতো যে এখানে ধর্মের নামে বহুত চলে। এখন তোমরা দেখছো ধর্মের নামে কীরকম, হ্যাঁ, চলছে রাজনীতি, মুসলিম ভোট, হ্যাঁ, হিন্দু ভোট চলছে। তো তারা তখন থেকেই জানতো এই ধর্মের নামে এদেরকে যদি তুমি পেঁচাতে যাও, এরা বিক্ষোভ শুরু করে দেবে। এদেরকে কি, এদের জন্য তোমাকে আলাদা আলাদা ব্যাপার স্যাপার করতে হবে। কীরকম আলাদা আলাদা ব্যাপার স্যাপার? যে এদের জন্য ডিফারেন্স লজ নিয়ে আসতে হবে, যে হিন্দুদের জন্য হিন্দু ল আলাদা, মুসলিমের জন্য বা মোহামেডানদের জন্য আলাদা মোহামেডান ল, ইসলামদের জন্য নিয়ে আসতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু এরা যা তা শুরু করবে। আর একটা কী হয়েছিল, এর মাধ্যমে আরও একটা কাজ হয়েছিল, সেটা হচ্ছে এর মাধ্যমে দেখো সুপ্রিম কোর্টের ওপর বহুত প্রেশার পড়ে যাচ্ছিল, সব কিছুতে সুপ্রিম কোর্টের উপরে বহুত প্রেশার পড়ে যাচ্ছিল। তখন কি করা হলো, যে এই অ্যাক্টের মাধ্যমে বিভিন্ন প্রভিন্সিয়াল কোর্টস তৈরি করা হলো। কি করা হলো, এইটা খুব ইম্পর্টেন্ট, যে কোন অ্যাক্টের মাধ্যমে প্রভিন্সিয়াল কোর্টস তৈরি হয়। মানে তোমরা দেখবে তোমাদের যে নোটসটা আছে সেখানে কিন্তু এটা নেই, তোমাদের যে নোটসটা দিয়েছি টেস্ট র্যাঙ্কিংয়ে সেখানে কিন্তু এটা দেখবে এটা নেই, অ্যাক্ট অফ সেটেলমেন্ট, ঠিক আছে, সেগুলো নেই। এগুলো সব বইয়ে থাকে না, একমাত্র লক্ষ্মীকান্ত বা খুব ভালো বই থাকে খুব ডিটেলে। তারা কি প্রভিন্সিয়াল কোর্টস তৈরি করলো বিভিন্ন, সেখানে কি করলো, যে এই প্রভিন্সিয়াল কোর্টসের যে হেড হবে তারা কী করবে, রেগুলেট কারা করবে, গভর্নর জেনারেল এবং তার এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করবে। এই প্রভিন্সিয়াল কোর্টকে প্রভিন্সিয়ালি কোর্ট বলবে, তোমরা কিন্তু এটা হাইকোর্ট অ্যাকচুয়ালি পরে গিয়ে এগুলোই হাইকোর্ট হবে, বাট এগুলো তখন হাইকোর্ট কিন্তু বলবে না, কারণ এখানে হাইকোর্ট কথা টার্মটা ইউজ করাটা ভুল, পরে গিয়ে এগুলোই হাইকোর্ট হবে। প্রভিন্সিয়াল কোর্ট মানে একটা প্রভিন্স, মানে প্রদেশে একটা করে কোর্ট, যাই হোক, ঠিক আছে, অ্যাকচুয়ালি এগুলোকে প্রভিন্সিয়াল কোর্টই বলবে, হাইকোর্ট বলবে না। এই হয়েছে ঘটনা। তাই আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে রেগুলেট করা শুরু করলো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, এবং সেখানে কি করলো, যে সুপ্রিম কোর্ট স্ট্যাবলিশ করলো 1774-এ, গভর্নর জেনারেল অফ বেঙ্গল ক্রিয়েট করলো, তাই তো, হ্যাঁ, এগুলো করলো, কোর্ট অফ ডিরেক্টরস তৈরি করলো, কোম্পানিকে বারণ করে দিল না তুমি প্রাইভেট ট্রেড করতে পারবে না, তুমি ঘুষ নিতে পারবে না। এভাবে কী করলো, কোম্পানিকে রেগুলেট করা শুরু করলো। কোম্পানি যখন দেখছে এত আমরা কিছু করতে পারবো না, প্রবলেম হয়ে যাচ্ছে কিছু জায়গায়, তখন তারা কি সেটেলমেন্ট করলো কোম্পানির কাছে, যে একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সেটেলমেন্ট অ্যাক্ট নিয়ে এসলো 1781-এ। সুপ্রিম কোর্টকে কিছু জায়গা থেকে বাদ দিল, সুপ্রিম কোর্ট বেশি সুপ্রিম হয়ে গেছিলো। গভর্নর জেনারেলের পাওয়ার, বেঙ্গলের পাওয়ার আরও বাড়িয়ে দিল, তাই তো। তারপর রেভিনিউ ম্যাটার্সে তাকে সুপ্রিম কোর্ট থেকে এক্সক্লুড করে দিল, বাদ দিয়ে দিল, আলাদা আলাদা আইন নিয়ে এলো। তারপরে কী করলো, প্রভিন্সিয়াল কোর্টস কী করলো, তৈরি করলো, তারা প্রভিন্সিয়াল কোর্ট স্ট্যাবলিশ করলো। এরপর হলো
পিটসের ভারত শাসন আইন বা পিটসের শাসন আইন বা পিটস ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক আছে, পিটসের আইন, এই 1784 পিটসের আইন, ঠিক আছে। এই যে পিট ছিল হচ্ছে উইলিয়াম পিট, তার নাম করে মানে এই অ্যাক্টটার নাম আসে। তৎকালীন কি হলো, এই 1784 দিকে কি হয়েছে যে যে ব্রিটিশে তো মানে ব্রিটেনে তো কিং আর কুইনের পাওয়ার ছিল, এই কিংয়ের আর কুইনের পাওয়ারটা আস্তে আস্তে কমতে থাকলো। কার পাওয়ার বাড়তে থাকলো? পিএম, প্রেসিডেন্ট, এদের পাওয়ার, প্রাইম মিনিস্টার, এদের পাওয়ার গ্রো করছে। মানে কি আস্তে আস্তে কি হচ্ছে, ব্রিটেনে ডেমোক্রেসি আসছে, অর্থাৎ ইউরোপে কি হচ্ছে, ডেমোক্রেসি আসছে। তো উইলিয়াম পিট কি করলো, এই পাওয়ারে এসে, ঠিক আছে, এই উইলিয়াম পিট পাওয়ারে এসে কি করলো, যে তখনকার যে প্রথম আর কি ওদের যে পিএম বা প্রেসিডেন্ট, ঠিক আছে, তখনকার যে এই উইলিয়াম পিট, সে কি করলো, যে সে বলছে এই যে কোম্পানি যে জায়গাটাকে দখল করেছে ভারতবর্ষে, সেটা কি কোম্পানির নয়, সেটা হচ্ছে ব্রিটিশ প্রভিন্সে পজেশনস ইন ইন্ডিয়া, মানে ব্রিটিশ আধিপত্য ভারতে, এটা কিন্তু কোম্পানির এলাকা নয়, এটা ব্রিটিশের আধিপত্য। প্রথমবার বললো, কে বললো? এই উইলিয়াম পিট এসে বললো যে কোম্পানি ভাবছে কি ওখানে গিয়ে দখল করে ওটা তোমার যে এলাকা, কোম্পানির এলাকা না, এটা হচ্ছে ব্রিটিশ পজেশনস ইন ইন্ডিয়া, মানে ব্রিটিশের যে আধিপত্য ভারতবর্ষে প্রথমবার বলা হলো। এবং কি করলো, যে নতুন একটা সিস্টেম তৈরি করলো আলাদা আলাদাভাবে, এটাকে বলা হয় সিস্টেম অফ ডুয়েল গভর্নমেন্ট। কে করলো? এই পিট, এই অ্যাক্টের মাধ্যমে কে করলো? এই উইলিয়াম পিট কি করলো, দুটো ডুয়েল গভর্নমেন্ট তৈরি করলো। দুটো, এই যে কোর্ট অফ ডিরেক্টরসটা তো আগে থেকেই ছিল, আরও একটা কাউন্সিল এলো, বোর্ড অফ কন্ট্রোল। তোমরা কিন্তু ওই এক্সিকিউটিভ কাউন্সিলটা কিন্তু গভর্নর জেনারেল, ওর সাথে কিন্তু গুলোবে না, ঠিক আছে, ওটা আলাদা জিনিস। ওটা হচ্ছে গভর্নর জেনারেলকে হেল্প করার জন্য 4টে মেম্বার, এক্সিকিউটিভ মেম্বার, ঠিক আছে, দেওয়া হয়েছিল। এখানে এটা হচ্ছে কোর্ট অফ ডিরেক্টরস, আমরা দেখলাম অ্যাক্ট অফ 1773-তে রেগুলেটিং অ্যাক্ট এটা তৈরি করা হয়েছিল 24 মেম্বার দিয়ে, আমরা আগেই বলেছি। এবার কি করলো, তাদের কাছে কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দাখিলা দিতে হতো, বিভিন্ন জবাবদেহি করতে হতো। এবার সিস্টেমটাকে ভাগ করে দিল একটু, এরা ডুয়েল গভর্নমেন্ট নিয়ে এলো, মানে কি দুটো বোর্ড নিয়ে এলো, একটা কোর্ট অফ ডিরেক্টরস, একটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল। এই কোর্ট অফ ডিরেক্টরস কি দেখবে? কমার্শিয়াল অ্যাফেয়ার দেখবে, মানে বিজনেসের বিষয়ে যেসব জিনিসপত্র সেগুলো দেখবে কোর্ট অফ ডিরেক্টরস, মানে কী সব বিজনেসে কী রেভিনিউ হচ্ছে, কী বৃত্তান্ত, বিজনেসটা দেখবে কে? কোর্ট অফ ডিরেক্টরস। আর বোর্ড অফ কন্ট্রোল কি দেখবে? এরা হচ্ছে ম্যানেজ পলিটিক্যাল অ্যাফেয়ার্স, মানে যে সেখানকার যে পলিটিক্যাল ব্যাপার, রাজনীতিক ব্যাপার স্যাপার, সেগুলো দেখবে কে? বোর্ড অফ কন্ট্রোল। সেখানে কজন মেম্বার ছিল? 6জন মেম্বার। ব্রিটিশ কী করলো এবার পুরোপুরি, এখানে তো এবার পুরোপুরি ব্রিটিশ কী করলো, যে না এবার আমরা পলিটিক্যাল অ্যাফেয়ারটাকেও খুব ভালোভাবে দেখবো, সত্তাবিলোপ নীতি, হ্যান ত্যান, এসব বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসবো, ঠিক আছে, খুব ভালোভাবে ঠিক করে নিল। ওই জন্য আলাদা একটা বোর্ড অফ কন্ট্রোল নিয়ে এলো, যে পলিটিক্যাল ব্যাপারগুলো দেখবে। আর একটা বোর্ড অফ ডাইরেক্টর তো ছিলই, তারা কী করলো, শুধুমাত্র কোম্পানির কমার্শিয়াল ব্যাপারটাই দেখতো। এই বোর্ড অফ ডিরেক্টর আগে সব দেখতো, মিলিটারি ফিলিটারি হ্যান ত্যান সব দেখতো, কিন্তু তারা কী করতো, তারাকে তা দেখা হলো, দিতে হলো না, তাকে শুধু কমার্শিয়াল মানে বিজনেসের ব্যাপারটাই শুধু তাদেরকে দেখতে দিল হলো। আর বোর্ড অফ কন্ট্রোল কি করলো, পলিটিক্যাল ব্যাপারটাকে দেখবে। বুঝতে পারলাম? এই পিটস ইন্ডিয়া একটা খুব ইম্পর্টেন্ট। সেখান থেকে যেটা এই বোর্ড অফ ডিরেক্টর, বোর্ড অফ কন্ট্রোল, অর্থাৎ ডুয়েল গভর্নমেন্ট বা সিস্টেম অফ ডুয়েল গভর্নমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, মোস্ট হাইলাইটেড বিষয়। কে নিয়ে এসেছিল? উইলিয়াম পিটস। আর প্রথম এই কথাটা বলেছিল, ফার্স্ট কল ব্রিটিশ পজেশনস ইন ইন্ডিয়া। এই দুটো কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবে। এবার অ্যাক্ট অফ 1786, এই সময় লর্ড কর্নওয়ালিস ছিলেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এই অ্যাক্ট অফ 1776টা কি? এটা হচ্ছে ডিমান্ড, কার ডিমান্ড? এই গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিল? লর্ড কর্নওয়ালিস, তার ডিমান্ড ছিল। সে দেখছে যে কোর্ট অফ ডাইরেক্টরসকে তো কমার্শিয়াল ব্যাপারটা দেখতে দিয়েছে, বোর্ড অফ কন্ট্রোলকে দেখতে দিয়েছে, ম্যানেজ হচ্ছে পলিটিক্যাল মেম্বার বা পলিটিক্যাল অ্যাফেয়ার্স, সেখানে তো গভর্নর জেনারেল পাওয়ারে আছে। তখন সে বলছে যে তুমি আমার পাওয়ারটাকে আরও বাড়িয়ে দাও। ব্রিটিশ পার্লামেন্টকে বলছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে সেই সময় লর্ড কর্নওয়ালিস বলছে, দুটো ডিমান্ড রাখলো। কি ডিমান্ড? সে চাইছে কমান্ডার ইন চিফ ইন ইন্ডিয়া হতে চাইলো, কমপ্লিট মিলিটারি পাওয়ার চাইছে তার হাতে, পুরোপুরি যে মিলিটারির যে পাওয়ার, সৈন্যর যে পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, সেটা টোটালটা চাইছে। সে আবেদন চাইলো যে আমি এখানে পুরো পাওয়ারটা চাইছি সেনার। আরটা কি চাইলো? পাওয়ার অফ ওভাররাইড দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অফ 4 মেম্বার্স। আগে কি হতো, তার যে 4জন যে সদস্য ছিল এক্সিকিউটিভ 4 মেম্বারের, 4জন মেম্বারের, তাদের কথাবার্তা আলোচনা করতে হতো, তাকে কিছু জিনিসপত্র তাদের কাছ থেকেও অনুমতি নিতে হতো, কিছুর জন্য আলোচনা করতে হতো বসে তাদের সাথেও। কিন্তু
এখন কি চাইছে, যে তাকে সে চাইছে, ক্ষমতা চাইছে যে ওদের কোনো আমি তোয়াক্কা যেন না করি, আমি নিজেই নিজে ডিসিশন যেন নিতে পারি, এই ক্ষমতা আমাকে দেওয়া হোক। এইটা দাবি জানালো ব্রিটিশ পার্লামেন্টের কাছে। কে? লর্ড কর্নওয়ালিস। ক্লাসগুলো তোমরা 2-3 বার দেখবে, তাহলে কিন্তু তোমাদের ক্লিয়ার হবে, নাহলে কিন্তু খুব সমস্যা হবে। তারপর নিয়ে এলো চার্টার অ্যাক্ট অফ 1793। এবার আসবে চার্টার অ্যাক্ট। চার্টার অ্যাক্ট আর কিছুই না, কোম্পানিকে 20 বছর করে তোমাদেরকে ট্রেড লাইসেন্স দেওয়া হবে। লাইসেন্স মানে ব্যবসা করার জন্য যে লাইসেন্স দেওয়া হবে, আগেও জানি যে কোম্পানিকে লাইসেন্স দেওয়া হবে 20 বছর করে। দেখবে তোমরা 20 বছর অন্তর অন্তর 3টে চার্টার অ্যাক্ট আসবে। একটা কি দেখবে তোমরা হচ্ছে 1793, তার 20 বছর যোগ করে দাও, তাহলে কত হয়ে যাবে? তাহলে 1813 হয়ে যাবে একটা। আঁকা চার্টার 1813 হয়ে যাবে, আরও 20 বছর যোগ করে তাহলে 1833 হয়ে যাবে, তাই তো? এই 20 বছর যোগ করে যোগ করে যোগ করে যোগ করে বিভিন্ন তোমার হচ্ছে অ্যাক্ট আসছে, চার্টার অ্যাক্ট বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে এইরকমভাবে দেখতে পাচ্ছি যে 20 বছর অন্তর অন্তর বিভিন্ন চার্টার অ্যাক্ট আসছে। তো দেখতে পারো যে 1793 পরে 1813, হ্যাঁ, তারপরে 1833, ঠিক আছে, তারপরে 1853, ঠিক আছে, এরকম করে চার্টার অ্যাক্ট। এই চার্টার অ্যাক্ট পর্যন্ত লাস্ট আমরা পড়বো। তারপরে আমরা চলে যাব হচ্ছে মহাবিদ্রোহে, অর্থাৎ সিপাহী বিদ্রোহে, যেটা পরের দিনের ক্লাস আমাদের। এবং তারপরে দেখবো সিপাহী বিদ্রোহের পর দ্য ক্রাউন রুল, অর্থাৎ ডাইরেক্ট শাসন হচ্ছে ব্রিটিশ ক্রাউনের, ঠিক আছে। এবার দেখবো চার্টার অ্যাক্ট অফ 1793। এখানে হচ্ছে যে এই যে আগের একটা আমরা দেখলাম যে লর্ড কর্নওয়ালিস কিছু ডিমান্ড জানিয়েছিল, তার একটা ডিমান্ডকে ফুলফিল করা হলো। প্রথম ডিমান্ড, তাকে ওভাররাইট করার পাওয়ার দেওয়া হলো এক্সিকিউটিভ কাউন্সিল অফ 4 মেম্বার্সের। অ্যাকসেপ্ট দ্য ফার্স্ট ডিমান্ড অফ লর্ড কর্নওয়ালিস বাট সেকেন্ড ডিমান্ড রিজেক্টেড। তার প্রথম ডিমান্ডকে মেনে নেওয়া হলো, তাকে সুপ্রিম ক্ষমতা দেওয়া হলো। কি দেওয়া হলো? যে তুমি চাইলে এক্সিকিউটিভ কাউন্সিলকে বেতোয়াক্কা করতে পারো, বাদ দিতে পারো, দরকারই না তো কিছু শোনার, তুমি যা বলবো তাই করবে, তো ওদের কিছু শোনার তোমার দরকার নেই, তুমি এখন মোস্ট পাওয়ারফুল। কিন্তু তোমার সেকেন্ড ডিমান্ডটাকে আমি ফুলফিল করতে পারলাম, যে তুমি কমপ্লিট মিলিটারি পাওয়ার চেয়েছিলে, কমান্ডার ইন চিফ চেয়েছিলে, এটাকে আমরা দিতে পারবো না, রিজেক্টেড, ব্রিটিশ পার্লামেন্ট বলছে। গভর্নর জেনারেল অফ বেঙ্গল বিকম মোর পাওয়ারফুল। এই গভর্নর জেনারেল বেঙ্গলকে আরও পাওয়ারফুল হয়ে গেল, প্রথম যেহেতু ডিমান্ড তাদের ফিলফুল করা হলো। এই গভর্নর জেনারেল অফ বেঙ্গল তখন কে ছিল? লর্ড কর্নওয়ালিস। গেভ মোর পাওয়ার টু কন্ট্রোল বোম্বে অ্যান্ড মাদ্রাস প্রেসিডেন্সিস। এই গভর্নর জেনারেল অফ বেঙ্গল বেঙ্গলে বসে বসে বোম্বে মাদ্রাসকেও কিন্তু কন্ট্রোল করতে লাগলো। এর আন্ডারে কিন্তু এই গভর্নর জেনারেল অফ বেঙ্গলের আন্ডারে কে এলো? গভর্নর অফ বোম্বে, গভর্নর অফ মাদ্রাস, ঠিক আছে। গেভ মোর পাওয়ার টু ওভাররাইট দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অফ 4 মেম্বার। প্রথমেই বললাম প্রথম ডিমান্ড ফুলফিল করা হলো, এই যে, ঠিক আছে। আরটা কি হলো? এই একটা কি হলো? এক্সটেন্ড দ্য ট্রেড মনোপলি অফ দ্য কোম্পানি ইন ইন্ডিয়া ফর অ্যানাদার পিরিয়ড অফ 20 ইয়ার্স। কি বললাম? যে 20 বছর করে প্রত্যেকটা চার্টার অ্যাক্টে কী হবে? যে কোম্পানিকে ট্রেডের লাইসেন্স দেওয়া হবে। আরটা করলো দ্য মেম্বার অফ দ্য বোর্ড অফ কন্ট্রোল। একটু আগে শুনলাম যে বোর্ড অফ কন্ট্রোল, আমরা এই পড়লাম একটা, যেতে একটু আগে আমরা পড়লাম যে এই যে পিটসের সময়, ঠিক আছে, যে বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হলো পিটস ইন্ডিয়া অ্যাক্টে, ঠিক আছে। এই যে বোর্ড অফ কন্ট্রোল, এই যে বোর্ড অফ কন্ট্রোল অ্যান্ড দেয়ার ওয়ার হেন্স ফোর্থ টু বি পেড আউট অফ ইন্ডিয়ান রেভিনিউজ। মানে কি বলছে? এই বোর্ড অফ কন্ট্রোলকে কি বলছে? যে যতটা রেভিনিউ হয়েছে তার 1/4 যতটা রেভিনিউ হচ্ছে 1/4 কি করতে হবে? বোর্ড অফ কন্ট্রোলকে পেইড করতে হবে রেভিনিউর। বোঝাতে পারলাম? ইন্ডিয়ান যে রেভিনিউ 1/4 বোর্ড অফ কন্ট্রোলকে পেইড করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার আসবে আমাদের চার্টার অ্যাক্ট অফ 1813। চার্টার অ্যাক্ট অফ 1813 মানে আরও 20 বছর পর আবার একটা চার্টার অ্যাক্ট। কেন? 20 বছর করে লাইসেন্স ছিল, আবার কি হলো? এবার কি হলো? এই চার্টার অ্যাক্টে বললো অ্যাবলিশ দ্য ট্রেড মনোপলি অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন ইন্ডিয়া। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্রেড মনোপলিকে অ্যাবলিশ করা হলো, মানে বাতিল করা হলো। কি হতো আগে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি একমাত্র কোম্পানি হয়ে উঠেছিল রেগুলেটিং অ্যাক্টের পর থেকে, যারা কি করবে এখানে কি করবে? ট্রেড করবে ভারতবর্ষে। কিন্তু এখন অন্যান্য কোম্পানিরাও এসে ট্রেড করতে পারে, তাদের মনোপলিকে শেষ করে দিল। কিন্তু কিছু জিনিসে তাদের মনোপলি ছিল, এই যে
গান পাউডার আর ওপিয়াম। ওপিয়াম মানে হচ্ছে তোমাদের হচ্ছে ওই পোস্তর যে দেখবে যে রসটা আছে না, যেটাকে আমরা ড্রাগ বলছি, হ্যাঁ, পোস্ত যে রসটাকে কি বলে বেশ, ওটাকে বলে সেই আফিম বলে। এই আফিম আফিম আর গান পাউডার বাদ দিয়ে বাকি কিছুতে মনোপলি রইলো না। এই দুটোতে তো মনোপলি এখনও থাকলো। এই চায়নার যে ট্রেড, চায়নাতে কি হতো, খুব ওপিয়াম হতো, মানে আফিম আর গান পাউডার খুব হতো। আর একটা কি, চা, চায়না থেকে চা। চা কিন্তু প্রথম চায়না থেকেই আসে, জানো তো। এই চা, গান পাউডার, ওপিয়ামে তাদের মনোপলি থাকলো, কিন্তু বাকি জিনিসে কিন্তু তাদের মনোপলি আর রইলো না। অন্যান্য কোম্পানিরাও ইন্ডিয়াতে এসে ব্যবসা বাণিজ্য করতে লাগলো। নাও ইন্ডিয়ান মার্কেট ওপেন্স টু অল ব্রিটিশ মার্চেন্ট। এবার ব্রিটিশ, শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে একমাত্র ব্রিটিশ কোম্পানি ছিল না, ব্রিটিশ মার্চেন্ট ছিল না, আরও ছিল। তো এবার বাকিরাও কি হলো, ওপেন হয়ে গেল ব্রিটিশ, মানে ইন্ডিয়াতে, ইন্ডিয়ান মার্কেটে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে। আর কি হলো, এই অ্যাক্টের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট, অ্যালাউড দ্য খ্রিশ্চান মিশনারিজ ফর স্প্রেড অফ ওয়েস্টার্ন এডুকেশন। এবং কোম্পানি কি করলো, 1,00,000 টাকা ইনভেস্ট করলো ইংলিশ এডুকেশনের জন্য, খ্রিশ্চান মিশনারি। এবার কি হলো, খ্রিশ্চান কনভার্সন শুরু হলো ইন্ডিয়াতে, ইংলিশ এডুকেশন তৈরি হলো, ঠিক আছে। তারপরে কি হলো, ইট অথরাইজ, এই অ্যাক্টের মাধ্যমে আরেকটা অ্যাক্ট করা হলো, ইট অথরাইজ দ্য লোকাল গভর্নমেন্টস ইন ইন্ডিয়া টু ইম্পোজ ট্যাক্সেস অন পারসনস। তা কী হলো, এটা কি করলো, লোকাল গভর্নমেন্টসকে, ইন্ডিয়াকে কি হলো, ইম্পোজ করে দিল ট্যাক্সেস। আরটা কি, অন পারসনস, দে কুড অলসো পানিশড দ্য পারসনস ফর নট পেইং দ্য ট্যাক্সেস। তাহলে কি হলো, এখানকার যে রাজাদের ছিল তাদের কাছ থেকে কি হলো, তারা কি করে ইম্পোজ করতে পারবে, লোকাল গভর্নমেন্টটা মানুষের উপর ট্যাক্স, আর যদি না ট্যাক্স দেয় তাদের উপর কি করতে পারবে, তাদেরকে মানে শাস্তিও দিতে পারবে, ঠিক আছে। তারপরে এলো চার্টার অ্যাক্ট অফ 1833। এবার কি, এই চার্টার অ্যাক্ট ভালো করে বুঝবে, চার্টার অ্যাক্টটা খুব ইম্পর্টেন্ট। 1833 কেন, এখানে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে করা হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে করা হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আগে বেঙ্গল ছিল, এখন ইন্ডিয়া, মানে গোটা ভারতবর্ষে তার এখন ক্ষমতা। এই উইলিয়াম বেন্টিং দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আগে আমরা ছিলাম গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হলো, কোথা থেকে, গভর্নর অফ বেঙ্গল থেকে। অ্যাক্ট অফ 1733 যে অ্যাক্টটা দেখলাম, 1773 যে অ্যাক্ট দেখলাম আমরা, এই 1773 অ্যাক্টে আমরা দেখলাম যে গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হলো। আবার এই 1833 যে অ্যাক্টে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে কি করা হলো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। উইলিয়াম বেন্টিং বিকাম দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। উইলিয়াম বেন্টিং ছিল কি হলো, প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। গোলায় না যেন, খুব ভালো করে বারবার করে ক্লাসগুলো দেখবে, 2-3 বার খাতায় নিজেরা নোটস বানাবে, রোজ রিভিশন করবে, দেখবে মুখস্থ হয়ে যাবে। আমি জানি এই জায়গাটা খুব গোলমেলে, আমার নিজেরই প্রথম মুখস্থ করতে, মানে এই জায়গাটা বুঝতে খুব অসুবিধা হয়েছিল। আমি খুব কষ্ট করে বুঝেছি এই জায়গাগুলো, অনেকবার রিভিশন করে পড়ে টরে, সবার ক্ষেত্রেই তাই হবে আমি জানি, ঠিক আছে। তো হচ্ছে এস্টাবলিশ দ্য ইন্ডিয়ান ল কমিশন, এই কথায় 1834 এর পরের বছর ইন্ডিয়ান ল কমিশনকে এস্টাবলিশ করা হলো। দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ দ্য কমিশন ইজ লর্ড ম্যাকলে। এই ম্যাকলের নামে ম্যাকলে মিনিটস তোমরা পড়েছো, হ্যাঁ, ম্যাকলে মিনিটস তোমরা পড়েছো, ঠিক আছে। যাই হোক, 1953 এডুকেশন, হ্যাঁ, ম্যাকলে মিনিট এডুকেশন তোমরা সবাই জানো। আমি আবার আলোচনা করে দেবো এটা, মানে মডার্ন হিস্ট্রিতে। এবার যে দাস প্রথা ছিল মুঘল পিরিয়ড থেকে, তোমরা জানো যে দিল্লি সুলতানের বংশ থেকে, সেই সময় থেকে দাস প্রথা ছিল, সেই স্লেভারি সিস্টেমকে ইললিগাল করে দেওয়া হলো। কী হলো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রুল নিয়ে আসা হলো। এই 1834 যে রুল ল কমিশন এলো, সে কী করলো, দাস প্রথাকে বন্ধ করে দিল। আর আরেকটা জিনিস জানো, এই উইলিয়াম বেন্টিং কিন্তু সতী প্রথাকে অ্যাবলিশ করেছিল এই অ্যাক্টের পরেই, হ্যাঁ, সতী প্রথাকে অ্যাবলিশ করেছিল এই যে উইলিয়াম বেন্টিং, ঠিক আছে। অ্যাবলিশ সতী প্রথা মনে রাখবে, ঠিক আছে, তোমরা মডার্ন হিস্ট্রিতে পড়বে। এবার লাস্ট চার্টার অ্যাক্ট, এরপরেই কোম্পানি কী হলো, মহাবিদ্রোহ হবে, সিপাহী বিদ্রোহ হবে, কোম্পানি শাসন অবসান ঘটে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন অবসান ঘটে। কী হবে, যে ডাইরেক্ট ক্রাউন রুল, অর্থাৎ যে কুইন বা শাসন, মানে কিং বা কুইনের শাসন, সেটা শুরু হবে, ব্রিটিশ পার্লামেন্টের শাসন শুরু হবে, ঠিক আছে, এদের শাসন শুরু হবে, ব্রিটিশ যে গভর্নমেন্ট তাদের শাসন শুরু হবে ভারতবর্ষে। এরপর চার্টার অ্যাক্ট অফ 1853, এটা হচ্ছে লাস্ট চার্টার অ্যাক্ট। আরও 20 বছরের জন্য ট্রেড মনোপলি দেওয়া হয়েছিল, বাট 20 বছরের জন্য থাকবে না আর,
কিছু করার নেই, কারণ কিছু বছর পরেই 1857 সালে মহাবিদ্রোহ হবে। বুঝতে পারলাম? এই যে পাসেড বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট টু রিনিউ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি চার্টার আনলাইক আর্লিয়ার চার্টার্স অ্যাক্ট, দ্য অ্যাক্ট ডিড নট মেনশন এনি ফিক্সড টাইম লাইক 20 ইয়ার্স। এখানে না কোনো ফিক্সড টাইম দেওয়া হয়নি এই চার্টার অ্যাক্টে। আগের বেলায় কী দেখছিল, 3 বছরের জন্য দেখলাম যে 20 বছর 20 বছর 20 বছর করে দেওয়া হয়েছিল, বাট এখানে কোনো ফিক্সড টাইম দেওয়া হয়নি। আর ফিক্সড টাইম কী করে দেবে, দেয়নি, এখানে উল্লেখই করেনি, কারণ এরপরে মহাবিদ্রোহ শুরু হয়ে গেছিলো। আর হবেও তো না, কিছু দিনের জন্যই এটা শাসন করেছিল, মাত্র কিছু বছরের জন্যই। এখানে কি হলো, এই চার্টার একটা ইম্পর্টেন্ট কেন, যে সিভিল সার্ভিস আইসিএস এক্সাম হয়, সেটা হচ্ছে সবার জন্য ওপেন করে দেওয়া হবে ব্রিটিশ থেকে। ওপেন কম্পিটিশন সিস্টেম ফর সিলেক্টিং সিভিল সার্ভেন্টস। আরটা কি হলো, ম্যাকলে কমিটি তৈরি হয়েছিল 1854-এ। এটাকে বলা হয় কি, ইন্ডিয়ান সিভিল সার্ভিসের রিফর্ম, মানে ইন্ডিয়ান যে সিভিল সার্ভিস তার হচ্ছে বিপ্লব বলা হয়। আরটা কি হলো, উডের ডেসপ্যাচ, ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন, তোমরা এগুলো পড়েছো 1854-এ, যে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে প্রাইমারি এডুকেশন করা হলো। কোথায়, উডের ডিসপ্যাচ, উডের যে নীতি ছিল ইংলিশ এডুকেশনকে কী হলো, গোটা ভারতবর্ষ ছড়িয়ে দেওয়া। এই যে ইংলিশ এডুকেশনে ম্যাগনা কার্টা বলা হয়, ম্যাগনা কার্টা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের যে কনস্টিটিউশন, তাকে ম্যাগনা কার্টা বলা হয়। তাই জন্য এটা বলছে ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন। ইংলিশ এডুকেশনের রুল শুরু হলো কোথায়, এই উডের ডিসপ্যাচের মাধ্যমে। এগুলো তোমরা মডার্ন হিস্ট্রিতে পড়েছো অলরেডি, আমি আর মাথা খেলাম না, কারণ সেখানে গিয়ে আবার তোমাদেরকে পড়াতে হবে এগুলো ভালো করে ডেপথে, তখন এগুলো তোমরা পড়বে। এখন জাস্ট ওপর আমি পড়িয়ে যাচ্ছি, তোমরা খাতায় নোটস করে নেবে, ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়বে, মুখস্থ করবে। মডার্ন হিস্ট্রিতে গিয়ে এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। আমাদের মেন যেটা টার্গেট, সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে ভালো করে বোঝা। আমরা এটাকে স্কিপ করতে পারি না, কারণ আমরা এম লক্ষ্মীকান্ত স্যারের বইটাকে ফলো করছি যেহেতু পড়ার জন্য আজকে আমরা এখানে, সুতরাং আমরা এগুলোকে স্কিপ করতে পারি না, টোটালটাই আমরা পড়বো, যাতে যারা হচ্ছে বিভিন্ন লয়ের এলএলএম পেলএলএম পরীক্ষা দেবে, যারা বিভিন্নভাবে মানে লয়ের ফিল্ডে আছে, তাদের জন্য যাতে কাজে লাগে, বা যারা হচ্ছে তোমার সিভিল সার্ভিস পরীক্ষা দেবে, ইউপিএসসির মেন্স এক্সাম দেবে, তারা তো লক্ষ্মীকান্ত তাদেরকে পড়তে হবে, বা তাদের অপশনাল পেপার পলিটি আছে তাদেরকে পড়তে হবে, তাদেরও যাতে অসুবিধা না হয়, এটাকে পড়ার পর তারা যেন বইটাকে ডাইরেক্ট বুঝতে পারে, পড়তে পারে, আমি ঠিক সেইভাবেই পড়িয়ে যাচ্ছি। তোমরা যদি এটা পড়ার পর কেউ যদি আরও কিছু জানার ইচ্ছা হয়, তাহলে তোমরা খুব সহজেই লক্ষ্মীকান্ত স্যারের বইটাকে পড়তে পারবে, কারণ আমি সব অলরেডি আলোচনা করে দিয়েছি, খুব সহজেই বুঝতে পারবে, এবং তোমাদের কি আর কোনো ডাউট থাকবে না। এই জায়গাটা আমি অত ডেপথে আমি অত বুঝিয়ে পড়াচ্ছি না, এই কারণে, কারণ এটা মডার্ন হিস্ট্রির পার্টে অলরেডি আছে, সুতরাং পড়ানো মানে সময় নষ্ট করা। কিন্তু যেহেতু আমি পরপর টোটাল কমপ্লিট করাচ্ছি লক্ষ্মীকান্ত স্যারের বইটাকে, তাই আমি এগুলোকে স্কিপ করতেও পারছি না, সেহেতু আমি পড়িয়ে যাচ্ছি। প্রত্যেকটা অ্যাক্টে আমি পড়িয়েছি, চাইলে অনেক অ্যাক্ট আমি বাদ দিতে পারতাম। তোমরা জানবে যে তোমাদেরকে যে নোটস দিয়েছিলাম সেখানে এই অ্যাক্টগুলো ছিল না, বিভিন্ন অ্যাক্ট ছিল না। এই যে যেমন এই তোমরা দেখেছো যে এই অ্যাক্ট অফ 1786 অ্যাক্টগুলো ছিল না। তো আরও একটা কি দুটো ক্লাস এরকম হবে, সেখানে আমি কি এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা শেষ করে দেবো, এবং তারপর থেকে তোমাদের কনস্টিটিউশনের অরিজিনাল ক্লাস হবে, মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, কীভাবে তৈরি করা হলো, হ্যান ত্যান, এগুলো খুব বোরিং। কিন্তু যখন আমরা কনস্টিটিউশনের মধ্যে ঢুকবো, তখন তোমাদের খুব ভালো লাগবে, আমি আশা করতে পারি। তখন আমি তোমাদের ডাউটগুলোকে খুব ভালোভাবে ক্লিয়ার করবো, যে আমাদের দেশটা কীভাবে পরিচালনা হয়, কী বৃত্তান্ত না বৃত্তান্ত, খুব ভালোভাবে তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো। তো আশা করছি তোমাদের সকলের ক্লাস ভালো লাগবে। তাহলে এখানে আজকে শেষ করছি।